তামিলনাড়ু রাজ্যের পাহাড় জঙ্গলে ঘেরা একটি জেলা সালেম। এখানে পশ্চিম ঘাট পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত একটি গ্রাম কেম্পেকেরাই। গ্রামটির চারপাশে চাষের জমি, আর সেই চাষের জমি পেরোলেই ঘন বাঁশঝাড়ের গভীর জঙ্গল। 1920 সালে এই গ্রামের কাছেই আবির্ভাব হয় এক ভয়ঙ্কর মানুষখেকো বাঘের। এই ভয়ঙ্কর মানুষখেকো বাঘটির উপদ্রবে গ্রামের মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছিল। এই বাঘটির প্রথম শিকার এক বৃদ্ধ পূজারী। এই পূজারী কেম্পেকেরাই গ্রাম থেকে 11 মাইল দূরে মুত্তুর নামে একটি গ্রাম থেকে রওনা হয়েছিল তার নিজের গ্রাম কেম্পেকেরাইয়ের উদ্দেশ্যে, কিন্তু সে আর বাড়ি ফেরেনি। ঘটনার বেশ কয়েকদিন পর এক অনুসন্ধানী দল অনুসন্ধান করতে করতে জঙ্গলের মধ্যে পেল সেই বৃদ্ধ পুরোহিতের রক্তে ভেজা ধুতি এবং গামছা। এই ঘটনার থেকে ঠিক দিন 10 পরে গ্রামেরই একটি কুয়োর থেকে জল আনতে গিয়েছিল সন্ধ্যাবেলা, কিন্তু সে আর ঘরে ফেরেনি। রাত 8টা নাগাদ তার স্বামী লাঠি এবং আলো সঙ্গে নিয়ে খুঁজতে গিয়ে সে কুয়োর পাড় থেকে পেয়েছিল বউটির সে পেতলের ঘড়াটি। এরপর সেদিন রাত্রে আর কোনো অনুসন্ধান চালাতে যেতে কেউ সাহস পায়নি। পরের দিন লোকজন নিয়ে খুঁজতে খুঁজতে সে জঙ্গলের একটু ভেতর থেকে পায় তার বউয়ের রক্তমাখা শাড়ি, কয়েকটি গয়না যেমন কানের দুল, গলার হার এবং সেই সঙ্গে তার মাথাটা। এরপরের ঘটনা আর কি, ভয়ে সেই গ্রামের পরিবেশ পুরো পাল্টে গেল। লোকজন আর জঙ্গলে যেতে তো কেউ সাহসই করলো না। দিনের বেলাও কেউ জঙ্গলমুখো হয় না, লোকের কাজকর্ম সব বন্ধ হয়ে গেল। কারণ যাদের ওই জঙ্গলের উপর নির্ভর, কাঠ কাটা এই সমস্ত কাজ, তারা তো আর জঙ্গলে যেতে পারতো না। আর তার সঙ্গে সঙ্গে সন্ধে হলেই সবাই কি করতো, যে যার যার ঘরে ঢুকে পড়তো। এমনকি গৃহপালিত গরু, ছাগল, ভেড়া যা ছিল তাদেরকে নিয়েও যদি কারোর একটা মাত্র ঘর থাকতো, সেই ঘুপচি ঘরের মধ্যে দম বন্ধ করা পরিবেশে সব সেই পশুগুলোকে ঢুকিয়ে নিয়ে তার মধ্যে নিজেরা যতজন লোক থাকতো ঢুকে দরজায় খিল হেঁটে সারা রাত কাটাতো। এক ভয়াবহ আতঙ্কে তাদের রাত কাটতো। পরের দিন সকাল হলে তবে তারা দরজা খুলে বাইরে বেরোতো। এই রকম আতঙ্ক গ্রামে গ্রামে ছড়িয়ে গেছিল। এই গ্রামে মুড়া নামে একটা অসম সাহসী লোক ছিল। আর লোকটার স্বভাব ছিল প্রত্যেক দিন রাত্রে সে ঘর থেকে বেরিয়ে তারপরে যে জমি ছিল, জমির পাশে ঝোপের মধ্যে পায়খানা করতে যেত। এই নিয়ে তার বাড়ির লোক অনেক রাগারাগি করেছে যে, দেখছো তো কেউ বেরোচ্ছে না, তুমি কেন একা একা বেরোচ্ছ? বলছে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি সাহসী লোক আছি, আর ওসব কোনো ভয়, বাঘের ভয় আমি পাই না। ঠিক আছে। একদিনকে সেই লোকটি তার বাড়ির লোকের কোনো বারণ না শুনে রাত্রে পায়খানা করতে গেল। কিছুক্ষণের মধ্যেই ওই কৃষি জমির পাশ থেকে, ঝোপের মধ্যে থেকে তার গলার বিকট চিৎকারের আওয়াজ পাওয়া গেল। সঙ্গে সঙ্গে বাড়ির থেকে লোকজন আলো নিয়ে মশাল জেলে সেখানে ছুটলো, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে, বাঘ তার কাজ শেষ করে চলে গেছে। অত লোককে দৌড়ে আসতে দেখে মুড়াকে টেনে নিয়ে যেতে পারেনি ঠিকই, কিন্তু তাকে ক্ষতবিক্ষত করে সে চলে গেছে। বাড়ির লোক গিয়ে পেল তার ক্ষতবিক্ষত মৃতদেহটা। দক্ষিণ ভারতের জিম করবেট যাকে বলা হয়, সেই কেনেথ অ্যান্ডারসনের অত্যন্ত কাছের বন্ধু ছিল বায়রা, ওই স্থানীয় লোক বায়রা, এবং তারই জামাই ছিল এই মুড়া, যার জন্য বায়রার এই বাঘটির প্রতি ভীষণ রাগ জন্মালো। এই বায়রা ছিল কেনেথ অ্যান্ডারসনের প্রচুর শিকারের সঙ্গী। একজন স্থানীয় লোক না হলে তো শিকার করতে অসুবিধা হয়, তাই এই সাহসী যুবক বায়রাকেই বেছে নিয়েছিলেন কেনেথ অ্যান্ডারসন। তো বায়রা কি করলো, পরের দিনই সঙ্গে দুজন লোক নিয়ে ব্যাঙ্গালোর চলে গেল কেনেথ অ্যান্ডারসনের বাড়ি। সেখানে গিয়ে কেনেথ অ্যান্ডারসনকে খবর দিল এই বাঘটার অত্যাচারের কথা। সঙ্গে সঙ্গে সেদিনই কেনেথ অ্যান্ডারসন তার স্টুডিবেকার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন এবং পেন্না গ্রামে এসে পৌঁছলেন। আর তার আগে শিকারের প্রয়োজনীয় যা যা লাগে সব তিনি গুছিয়ে নিয়েছিলেন, যে পেন্না গ্রামে এসে সেখানে আরো কিছু প্রয়োজনীয় জিনিস নেন। সেখান থেকে প্রায় 18 মাইল রাস্তা হেঁটে যেতে হবে। তিনি সেখান থেকে 18 মাইল হেঁটে কেম্পেকেরাই গ্রামে এসে পৌঁছলেন। গ্রামের কাছে আসতেই কেনেথ অ্যান্ডারসন লক্ষ্য করলেন
বাঘের অনেকগুলো পায়ের ছাপ। তিনি খুঁটিয়ে পর্যবেক্ষণ করে দেখলেন বাঘটা একটা মাঝারি মাপের পুরুষ বাঘ। বায়রারই আরেক সঙ্গী ছিল রাঙা, সেও কেনেথ অ্যান্ডারসনকে শিকারে অনেক সাহায্য করত। তো গ্রামে এসে গ্রামের লোকজনের সঙ্গে কথাবার্তা বলে আর তারপর বায়রা আর রাঙার সঙ্গে আলোচনা করে কেনেথ অ্যান্ডারসন দুটো বলদ গরুকে কিনলেন টোপ হিসাবে, এবং একটাকে জঙ্গলের ধারে বেঁধে রেখে এলেন, আর একটাকে বাঁধলেন কি সেই কুয়োটার ধারে, যে কুয়োটার ধারে ওই মহিলাকে বাঘটা ধরেছিল। দিয়ে তিনি সেদিন সন্ধ্যের দিকে এসে ওই কুয়োটার কাছে এসে চুপচাপ গুলি ভরা রাইফেল নিয়ে বসে রইলেন। তিনি চাইছেন ওই বাঘটাকে আকর্ষণ করে কুয়োর কাছে আনতে। তিনি কিন্তু তখনও জানতেন না যে এই বাঘ কতটা চালাক, কতটা বুদ্ধিমান, কতটা ধূর্ত। তার সঙ্গে তার পরিচয়ই তো ঘটেনি। সেটা যত এই গল্প এগোবে ততই আপনারা জানতে পারবেন যে একটা বাঘ মানুষের থেকে কত চালাক হতে পারে, কিন্তু কেন শেষ পর্যন্ত হেরে যায়? কারণ মানুষের কাছে যে আগ্নেয়াস্ত্র আছে, দূর থেকে সেটা ব্যবহার করে, কিন্তু সেটা যদি না থাকতো কখনোই মানুষ বাঘের সঙ্গে পেরে উঠত না। যাই হোক, সন্ধ্যের থেকে কেনেথ অ্যান্ডারসন নিস্তব্ধ হয়ে নিশ্চল হয়ে বসে রইলেন বাঘের প্রতীক্ষায়। রাত 8টা বেজে গেল, তখনও কিন্তু কোনো বাঘের দেখা মিলল না। হঠাৎ তিনি জঙ্গলের মধ্যে থেকে একটা সম্বর হরিণের ডাক শুনতে পেলেন। তিনি বুঝতে পারলেন যে বাঘ কাছাকাছি, তার মানে এসে গেছে। তিনি তখন ভাবলেন কি এইভাবে চুপচাপ বসে থেকে কাজ নেই, বাঘটাকে আকৃষ্ট করা যাক। তিনি তখন এক হাতে রাইফেল ধরে আর এক হাতে কুয়োয় যে কপিকল থাকে, দড়ি বালতি থাকে, সেইগুলোকে কুয়োর জলে নামিয়ে দিয়ে কুয়োয় জল তুলছেন এমন একটা আওয়াজ করতে লাগলেন, যাতে বাঘটা ভাবে কেউ কুয়োয় জল তুলছে এবং চুপি চুপি এসে তার উপর ঝাঁপিয়ে বসে। এই টোপটাই বাঘটাকে তিনি দিয়েছিলেন, কিন্তু বাঘটা এলো না। সারা রাত বসে থেকে ক্লান্ত শরীরে ভোরবেলা কেনেথ অ্যান্ডারসন ফিরে গেলেন। পরের দিন সকালে বায়রা আর রাঙ্গাকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে খুঁজতে গেলেন। গিয়ে দেখলেন দূরের বলদটাকে বাঘে মেরেছে। ওই বলদটিকে কাছাকাছি একটি বড় শক্তপোক্ত গাছের সঙ্গে দড়ি দিয়ে আটকানো ছিল, নিয়ে যেতে পারেনি। কিন্তু তিনি যে কুয়োটির থেকে জল তোলার ভঙ্গিমা করছিলেন, যেখানে তিনি ওত পেতে বসেছিলেন, তার কাছ পর্যন্ত বাঘ এসেছিল। অর্থাৎ ওই যে বলদটা বাঁধা ছিল টোপ হিসেবে, সেটার একদম কাছ পর্যন্ত বাঘ এসেছিল। কিন্তু সে বুঝতে পেরেছিল যে শিকারিও প্রস্তুত, তাই বাঘ কোনো কিছু তাকে বুঝতে না দিয়ে চুপচাপ সেখান থেকে সরে গেছে। কতটা চালাক, কতটা পর্যবেক্ষণ বাঘের। এবার পরের দিন সকালে সঙ্গে লোকজন নিয়ে এলেন কেনেথ অ্যান্ডারসন। বায়রা, রাঙা এবং বেশ কিছু লোকজন ওই গাছটায় উঠে পড়ে তার জন্য একটা মাচা তৈরি করলো। মাচা বলতে সেইভাবে বাঁশ ফাঁস বেঁধে যেরকম মাচা তৈরি করা হয়, এক্ষেত্রে সেটা করা হয়নি। একটা ইজি চেয়ারকে ওই গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হলো, অনেকটা উঁচুতে, প্রায় মাটি থেকে 15 ফুট উঁচুতে ঝুলিয়ে দেওয়া হলো। সাধারণত 15 ফুট উচ্চতা একটা নিরাপদ উচ্চতা বলে ধরা হয় রয়্যাল বেঙ্গল টাইগারের ক্ষেত্রে। এখানেও 15 ফুট উঁচুতে ইজি চেয়ারটা ঝোলানো। বিকেল 5টার সময় কেনেথ অ্যান্ডারসন এসে ওই চেয়ারে উঠলেন এবং আরাম করে বসলেন। তিনি চুপচাপ বসে আছেন। বায়রা, রাঙা এবং সঙ্গে লোকজন সব বাড়ি ফিরে গেছে। আস্তে আস্তে জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল। শুধু জঙ্গলের রাত্রিকালীন পশু পাখিদের ডাক ছাড়া কোনো ডাকই শোনা যাচ্ছে না। সেদিনকে ছিল চাঁদের আলো, চাঁদনি রাত, চারিদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। তিনি বেশ চুপচাপ বসে আছেন। বসে থাকতে থাকতে অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। রাত 8টা পর্যন্ত কোনো কিচ্ছু ঘটল না, কিন্তু রাত 8টার পরে হঠাৎ তার মনে হলো যেন কোনো একটা কিছু প্রাণী সেই যিনি যে গাছে বসে আছেন সেই গাছে গা ঘষছে। তিনি বুঝতে পারলেন এসে গেছে সেই মানুষ খেকো বাঘ, এবং সে ওই গাছে গা ঘষছে, বলদটাকে খেতে এসেছে। কিন্তু পরক্ষণেই সেই বাঘ গাছের ওপর মানুষের উপস্থিতি টের পেয়ে গেছে। তিনি তাড়াতাড়ি করে পাটা গুটিয়ে নিলেন। পাটা গুটিয়ে নিয়েই তিনি অনুভব করলেন
যে বাঘটা মনে হচ্ছে গাছ বেয়ে ওঠার চেষ্টা করছে। তিনি সঙ্গে সঙ্গে একটু ঝুঁকে বাঁ দিকে তাকালেন, কিন্তু না, সেদিকে কিচ্ছু নেই। এইখানেই তার একটা বড় ভুল হয়ে গেছে। বাঘটা গাছ বেয়ে উঠে আসছে, কিন্তু সেটা তার ডান দিকে। কিন্তু তখন আর সময় ছিল না। বাঘ সাধারণত গাছে উঠতে পারে না, কিন্তু ওরা দাঁড়িয়ে হাত বাড়িয়ে মোটামুটি 12 ফুট পর্যন্ত নাগাল পেয়ে যায়। অর্থাৎ 15 ফুট উচ্চতায় তিনি বসে আছেন, বাঘটা যদি 4-5 ফুটে উঠে আসতে পারে, তারপরেই হাত বাড়িয়ে তাকে নাগালের মধ্যে পেয়ে যাবে। আর হলেও ঠিক তাই। বাঘটা ডান দিক দিয়ে উঠে এসে নাগালের মধ্যে পেতেই তার বড় বড় নখ সমৃদ্ধ থাবা চালিয়ে দিল ইজি চেয়ারটাকে লক্ষ্য করে। আর সাথে সাথে ইজি চেয়ারটার কাপড় সমেত তার উরু থেকে পশ্চাৎ দেশ পর্যন্ত প্যান্টের অনেকটা অংশ ছিঁড়ে গেল, ক্ষত হয়ে গেল তার উরু থেকে পশ্চাৎ দেশ পর্যন্ত। সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত। এই কথাটা আমার বলতে যতটা সময় লাগলো, কাজে কিন্তু এতটা সময়ও লাগেনি। কয়েক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে কাজটা হয়ে গেল। এবং তিনি কিছু করবার আগেই, গুলি চালাবার সুযোগ করবার আগেই দেখলেন হঠাৎ যে কোনো কারণেই হোক নিজের ব্যালেন্স রাখতে না পেরে বাঘটা থপাস করে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। এবং মুখ দিয়ে একটা চাপা আওয়াজ করে তিনি বন্দুক তোলবার আগে নিমেষে ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। অদ্ভুত এই বাঘের বুদ্ধি, অদ্ভুত এই বাঘের ক্ষমতা। চারিদিকে চাঁদনি রাত, প্রত্যেকটা প্রাণীকে ভালো করে দেখা যাচ্ছে, কিন্তু এই বাঘ কখন যে লুকিয়ে লুকিয়ে এলো, বনের একটা প্রাণীও টের পায়নি, তাকে সাবধান করে দেবার মতন কোনো সতর্ক বার্তাও কেউ দিতে পারেনি। তিনি অবাক হয়ে গেলেন বাঘটার ক্ষিপ্রতা এবং বুদ্ধি দেখে। যাই হোক, তাঁর তো উরুদেশ থেকে পশ্চাৎ দেশ পর্যন্ত তখন জ্বালা করছে, রক্তও বেরোচ্ছে। তিনি তখন ভাবলেন যে তিনি যদি এইভাবে বসে থাকেন সারা রাত, তাহলে কিন্তু তার ওই ক্ষত বিষিয়ে যাবে। কারণ বাঘের নখে অত্যন্ত বিষাক্ত পদার্থ থাকে। বিষাক্ত পদার্থ বলতে, বাঘ তো সবসময় মাংস খায় আর হয়তো নখ ফোক ধোয় না, সেই মাংস পচে সবসময় বিষিয়ে থাকে। আর সেই বিষ, সেই বিপজ্জনক ব্যাকটেরিয়া তার শরীরে প্রবেশ করবে, অর্থাৎ সেই ক্ষত ঘা হয়ে যেতে, সেপটিক হয়ে যেতে বেশি সময় লাগবে না। তিনি তখন পড়েছেন উভয় সংকটে। সারা রাত তার পক্ষে ওই গাছে বসে থাকা সম্ভব নয়, কারণ তার ক্ষতে তো জ্বালা করছে, যন্ত্রণা হচ্ছে, ওষুধের দরকার, ইমিডিয়েট ওষুধের দরকার। অথচ যদি তিনি নামেন, তিনি জানেন না বাঘ কোথায় মোট পেতে বসে আছে। আর ওই গাছ থেকে নেমে গ্রামে যেতে 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা থেকে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। যে কোনো মুহূর্তে ওই ঘন অন্ধকারের মধ্যে তিনি ওই বাঘের শিকার হয়ে যাবেন। বাঘ পেছন থেকে তার উপর হামলা করবে। আর এই বাঘ যা চালাক। এবার তিনি কি করবেন? কোনো উপায় নেই। তিনি তখন ঠিক করলেন যা থাকে কপালে, কারণ ওই ঘা বিষিয়ে গেলে তাকে কেউ বাঁচাতে পারবে না। তিনি তখন তার রাইফেলটাকে দড়ি বেঁধে গাছ থেকে নামিয়ে দিলেন। দেখতে চাইলেন বাঘটা যদি কাছাকাছি থাকে তাহলে রাইফেলটাকে প্রথমে আক্রমণ করবে, কিন্তু সেরকম কিছুই ঘটল না। তিনি তখন হাঁচড় পাঁচড় করে ওই গাছ থেকে নেমে এলেন এবং নেমে এসে রাইফেলটাকে কাঁধে তুলে চারিদিকে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে দেখে নিয়ে ধীরে ধীরে গ্রামের রাস্তার পা বাড়ালেন। যাক, 2 থেকে 2.5 কিলোমিটার, কিচ্ছু ঘটলো না। তিনি গ্রামে পৌঁছে গেলেন। গ্রামে ফিরে যাবার পর সেই রাত্রেই বায়রা আর রাঙা মিলে তাঁর ওই ক্ষতস্থান গরম জল দিয়ে ধুয়ে ওখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগিয়ে ক্ষতস্থান বেঁধে দিল। এবং তিনি নিজে অনেক কিছু ওষুধপত্র ব্যাগের মধ্যে রাখতেন, তার মধ্যে থেকে পেনিসিলিন ইঞ্জেকশন নিজে নিজেই নিয়ে নিলেন, যাতে যন্ত্রণা না হয় বা বিষিয়ে না যায়। তিনি দেখলেন তার পক্ষে এখন আর শিকার করার জন্য অনেকক্ষণ মাচায় বসে থাকা চুপচাপ সম্ভব হবে না, কারণ উরু থেকে পশ্চাৎ দেশ পর্যন্ত তো ক্ষত হয়ে গেছে। তিনি পরের দিন সকালে বায়রা রঙ্গাকে নিয়ে নদীর ধারে গেলেন। ছোট্ট একটা স্রোতা, পাহাড়ি নদী, জল নেই, সেখানে বালি। ওই বালিতে বাঘের অনেকগুলো পায়ের ছাপ তিনি পেলেন। তখন তিনি স্থির করলেন যে সেদিনকে রাত্রে তিনি ওই নদীর খাতের মধ্যে বসবেন। কিন্তু কিভাবে বসবেন? বসতে তো তিনি পারবেন না। তখন একটা প্ল্যান করলেন কি, যে ওই নদীর খাতের মধ্যে গর্ত খুঁড়ে তার ভেতর তিনি বসে থাকবেন। সেদিনকে তাদের প্ল্যান হলো একটা মানুষের মূর্তি তৈরি করে তাকে একটা গাছতলায় নদীর খাতের মধ্যে বসিয়ে রাখবেন, আর বাঘ যেই ওই মূর্তিটার কাছে আসবে তিনি গুলি করবেন, ওটাই টোপ। এবার তিনি থাকবেন কিভাবে? নদীর খাতের মধ্যে একটা গর্ত খোঁড়া হলো 4 ফুট চওড়া, 4 ফুট গভীর। এর মধ্যে তিনি উপুর হয়ে শুয়ে থাকবেন।
আর একটা গরুর গাড়ির চাকা তার উপর চাপিয়ে দেওয়া হবে। আর সেই গরুর গাড়ির চাকাটাকে বড় বড় ভারী ভারী পাথর দিয়ে আটকে রাখা থাকবে ওপর থেকে। সেরকমই কাজ হলো। প্রথমে গর্ত খোঁড়া হলো, তিনি তার ভেতর রাইফেল নিয়ে ঢুকে পড়লেন। আর নিচে যাতে ভিজে ভিজে একটা ভাব ছিল বালির, যে সেখানে শুকনো খড় পাতা দিয়ে একটা বিছানা মতো করে নেওয়া হলো। তারপর তিনি ঢুকে পড়ার পর ওপর থেকে গরুর গাড়ির চাকাটাকে লাগিয়ে দেওয়া হলো। একটা গরুর গাড়ির চাকা 5 ফুট পরিধি, কাজেই 4 ফুট গর্তের ওপর সুন্দরভাবে সেটা বসে গেল। দিয়ে তার উপরে ভারী ভারী পাথর দিয়ে ওপরে ডালপালা চাপিয়ে দিয়ে একটা ঢিপি মতো করে দেওয়া হলো, যাতে স্বাভাবিক দেখতে লাগে। আর ওই মূর্তিটাকে যেখানে রেখেছেন তার থেকে 15 ফুট দূরে একটা গাছের তলায় রাখা হলো। সেদিকে 6 ইঞ্চি মতন মাটি খুঁড়ে, ছোট্ট করে মাটি খুঁড়ে একটা গ্যাপ তৈরি করা হলো, যাতে সেখান দিয়ে দেখে বাঘটাকে গুলি চালাতে পারেন। আর এই মূর্তিটাকে তৈরি করে নেওয়া হয়েছিল কিভাবে? তাঁরই একটা প্যান্টের মধ্যে খড়, তারপরে পুরনো কাপড় এসব ঢুকিয়ে পা দুটো তৈরি করা হয়েছিল। আর একটা ছোট বস্তার মধ্যে ওই খড় ফড় এই সমস্ত ঘাস ফাস ভরে বডিটা তৈরি করা হয়েছিল। আর ঝুনো নারকোল নিয়ে তার উপরে মেয়েদের একটা ফলস খোঁপা দিয়ে তার উপরে একটা পাগড়ি পরিয়ে একটা মোটামুটি লোকের, একটা মানুষের অবয়ব নিয়ে আসা হয়েছিল। দিয়ে সে যেন একটা কোনো কাজ করছে বা চুপচাপ বসে আছে গাছের তলায়, এইরকম একটা ভাব করে ঠেকিয়ে রাখা হয়েছিল। তিনি বিকেল 4:30-র সময় ওই গর্তে ঢোকার পরেই সমস্ত ব্যবস্থা করে বায়রা রাঙা সমেত গ্রামের যে সমস্ত লোকেরা এসেছিল তারা ফিরে গেল। ওই নদী খাতের মধ্যে তিনি সম্পূর্ণ একা বন্দুক হাতে উবুর হয়ে শুয়ে আছেন, সময় গুনছেন। কিছুক্ষণ পরে দেখলেন নদী খাতের পাশের জঙ্গল থেকে কয়েকটা হরিণ বেরিয়ে এলো, একটা শিয়াল বেরিয়ে এলো, তারপরে কটা বনমোরগ। ওরা সব করছে কি, ওই মূর্তিটাকে দেখে চমকে পালিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছে মূর্তিটাকে, দিয়ে আবার ছুটে গিয়ে ঝোপের মধ্যে ঢুকে পড়ছে, যে সেখান থেকে মূর্তিটাকে দেখছে। এই করতে করতে রাত হয়ে গেল, বেশ অনেকটাই রাত তখন। তিনি তখন দেখলেন একটা ভাল্লুক ওই মূর্তিটার দিকে আসছে। মূর্তিটার দিকে ভাল্লুক একটু তাকালো, তাকিয়েই তার ঢিপিটাকে দেখতে পেল। ওই ঢিপিটাকে দেখে ভাল্লুক ভেবেছে কি, যে ওটা হয়তো কোনো উই পোকার ঢিপি হতে পারে, বা কোনো পোকার ঢিপি হতে পারে, কিংবা সব থেকে প্রিয় জিনিস ছোট ছোট হলুদ মৌমাছির চাক হতে পারে ওর ভেতরে। যাক, খাওয়া যাক, ওই ঢিপিতে নাক ডুবিয়ে আরাম করে খাবো। দিয়ে ভাল্লুক ওই ঢিপির দিকে চলে গেল। এসে এই কি করলো, ওই পাথরটাকে সরাতে লাগলো। তিনি বললেন মহা ফ্যাসাদে। তিনি তো নিজের অবস্থানও তো ভাল্লুকটাকে জানাতে চান না, কিন্তু ভাল্লুকটার জন্য তো তার ওই ওপরের চাকাটা সরে যাবে, পাথর সরে গেলেই তো বিপদ। তিনি তখন ভেতর থেকে আওয়াজ করলেন, হুস হুস, হেই যা। ভাল্লুকটা একটু চমকে গেল, ভাবলো এবার কিসের আওয়াজ। খানিকক্ষণ একটু চুপ করে থাকলো। আবার কয়েক সেকেন্ড পরে আবার পাথরটা নিয়ে নাড়ানাড়ি শুরু করলো, ডালপালা সরাতে লাগলো। এ তো মহা ঝামেলা হয়ে গেল ভাল্লুকটাকে নিয়ে। তিনি তো ভাল্লুকটাকে গুলি করতেও চান না। আবার তিনি বললেন, হেই যা যা যা, হেই। এইবার ভাল্লুকটা শব্দের অনুসন্ধান করতে এলো, দিয়ে ডালপালা সরিয়ে ওই গরুর গাড়ির চাকার যে দুটো স্পোক থাকে তার মাঝে উঁকি দিয়ে দেখে কি, যে সেখানে মৌমাছি নেই, মৌচাক নেই, ওটা একটা মানুষ। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ঘোঁত ঘোঁত আওয়াজ করে সে কি বিচিত্র ভঙ্গিমা করতে করতে ছুটে পালিয়ে গেল জঙ্গলের দিকে। তো মহা ঝামেলা হলো, ওপর থেকে তো ডালপালা সরে গেছে, ফাঁক হয়ে গেছে। এর কিছুক্ষণ মধ্যেই, মোটামুটি মিনিট 10 তিনি চুপচাপ শুয়েছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন একটা মাংসলো ভারী পায়ের চাপা আওয়াজ, যেন পাতা মারিয়ে মারিয়ে হালকা চালে আসছে কোনো একটা বড় সড়ো জন্তু। তিনি বুঝতে পারলেন এটা সেই মানুষ খেকো বাঘটা। তিনি দেখলেন বাঘটা একবার মূর্তিটার দিকে তাকালো, একবার ঢিপিটার দিকে তাকালো। সেই অত্যন্ত চতুর বাঘ বুঝে নিল যে মূর্তিটা আসল নয়, আসল শিকার রয়েছে ওই ঢিপির ভেতরে। কারণ তার মনে হলো ওই ভাল্লুক
বাঘটার এই ধরনের একটা বিদঘুটে আচরণ বাঘটা হয়তো জঙ্গলে ঝোপের ভেতর থেকে লক্ষ্য করেছিল, তাই বাঘটার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু আগেই হয়ে গেল এই ঢিপিটা। সে সোজা উঠে এলো ওই গরুর গাড়ির চাকার পাথরের ওপর দিয়ে, এসেই ডালপালা সরাতে লাগলো। এবার স্পোকের ফাঁক দিয়ে উঁকি দিয়েই সে চালিয়ে দিল তার থাবাটা, ভেতরে ঢুকিয়ে দিল। আর ঠিক যখনই বাঘটা ওই গরুর গাড়ির চাকার উপর উঠে আসছে, এই সময়টুকুর মধ্যেই কেনেথ অ্যান্ডারসন তাড়াতাড়ি করে ঘুরে শুলেন, অর্থাৎ উবুর হাওয়া থেকে চিত হয়ে শুলেন, এবং বন্দুকটাকে কিন্তু তিনি কিছুতেই সোজাসুজি লম্বাভাবে নিতে পারলেন না যে বাঘটাকে গুলি করতেন। বন্দুকটা 60 ডিগ্রি পর্যন্ত কোণে ঘুরল, অর্থাৎ স্পোকগুলোর যে চওড়া ফাঁক সেই পর্যন্ত এলো, তার বেশি এলো না, মাটিতে আটকে গেল। তিনি তো প্রমাদ গুনলেন, ভয়ে তার শরীর তখন থরথর করে কাঁপছে। বাঘটা ওদিকে ক্রমাগত গর্তের মধ্যে থাবা ঢোকাচ্ছে আর তাকে ধরার চেষ্টা করছে, আর তিনি কুঁকড়ে যাচ্ছেন, একদম কুঁকড়ে গুটিসুটি মেরে যাচ্ছেন বাঘের থাবার হাত থেকে রক্ষা পাবার জন্য, কিন্তু বাঘটা তাকে ধরতে পারছে না। ঠিক এই সময় বাঘটা একটা অন্য কাজ করলো, যেটা তার পক্ষে সুবিধা হলো, অর্থাৎ সেদিন বাঘটার দিন ছিল না, ভাগ্য তার সাহায্য করেনি। বাঘটার সঙ্গে সঙ্গে একটু পিছিয়ে এলো, দিয়ে স্পোকের যে অংশটা বড় ফাঁক সেইখানে তার শরীরটা নিয়ে এলো। আর এই সুযোগটার অপেক্ষায় করছিলেন শিকারী কেনেথ অ্যান্ডারসন। সঙ্গে সঙ্গে তিনি বাঘের ফাঁদে বন্দুক ঠেকিয়েই গুলি করে দিলেন। গুলি খেয়ে যন্ত্রণায় বাঘটা বিকট চিৎকার করে উঠল, এবং ওই গরুর গাড়ির চাকার ওপর থেকে সে নিচে লাফিয়ে পড়ে শুধু লাফাচ্ছে আর উঠছে, লাফাচ্ছে আর উঠছে, আর গড়াগড়ি খাচ্ছে। তিনি বুঝলেন গুলিটা বাঘটাকে ভালোই জখম করেছে, এবং সে তখন ওই নদীর খাদ ধরে পালিয়ে যাচ্ছে, কিন্তু যেতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে আর উঠছে, পড়ে যাচ্ছে আর উঠছে, কিন্তু সে এমনভাবে ট্যাচ্চাভাবে আছে যে কেনেথ অ্যান্ডারসন যে 6 ইঞ্চি ফাঁকটা করেছিলেন তার নাগালের মধ্যে নয়। তাই তিনি দূর থেকেও বাঘটাকে আর গুলি করতে পারলেন না। বাঘটা ঝোপঝাড় ভেঙে নদীর পাড়ে উঠে অদৃশ্য হয়ে গেল চিৎকার করতে করতে। কেনেথ অ্যান্ডারসন বুঝলেন সেই রাতে এই বাঘ আর ফিরে আসবে না, অথচ তিনি বেরোতেও পারবেন না, কারণ ওপরে ওই ভারী, বিশাল ভারী গরুর গাড়ির চাকার ওপর পাথর চাপানো আছে। এইবারে তিনি পড়লেন ভয়ঙ্কর বিপদে। কিরকম বিপদ? হঠাৎ তিনি লক্ষ্য করলেন সামনের ঝোপঝাড়ের মধ্যে থেকে প্রবল হাওয়া দিচ্ছে এবং ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। তিনি তো রয়েছেন নদীর খাতে, নদীর গর্ভে, বালি খুঁড়ে। প্রচণ্ড বিপদ। বৃষ্টি হলেই এইসব পাহাড়ি নদী জলে ভরে যায়। তিনি বুঝতে পারলেন যে এই বৃষ্টি মানেই এবার গর্ত তো জলে ভরে যাবেই, সেই সঙ্গে এই পাহাড়ি নদীতে ঢল নামবে, বন্যার ঢল নামবে, এবং তিনি ওই গরুর গাড়ির চাকা তুলে বেরোতে পারবেন না। ইঁদুরের মতন ওর মধ্যেই জলে ডুবে মরতে হবে। মানুষ খেকো বাঘের হাতে না মরলেও জলের হাত থেকে তাঁর রেহাই নেই। তিনি তখন প্রাণপণে পিঠ দিয়ে ওই গরুর গাড়ির চাকা ঠেলার চেষ্টা করলেন, কিন্তু এক চুলও নড়াতে পারলেন না। আর তো তার কোনো উপায় নেই, বেরোনোর কোনো রাস্তা নেই। তখন তিনি মরিয়া হয়ে শেষ চেষ্টা করলেন। ওই যে 6 ইঞ্চি গ্যাপটা আছে না, ওটা তো বালির তৈরি, ওইটা দিয়ে 2 হাত দিয়ে তিনি শিয়ালের মতন বালি খুঁড়তে লাগলেন। আর তার সুবিধা হলো বৃষ্টি পড়ে বালিগুলো নরম হয়ে গেছে এবং সরসর করে বালিগুলো সেখান থেকে সরে যেতে লাগলো। এটাই তার পক্ষে সুবিধা হলো। তিনি তখন মরিয়া হয়ে 2 হাত দিয়ে বালি খুঁড়ে যাচ্ছেন। যেই কিছুটা জায়গা হলো, তিনি সঙ্গে সঙ্গে কোনো রকমের বন্দুকটাকে আগে ওখান দিয়ে বের করে দিলেন, দিয়েই নিজের মাথাটা গলিয়ে নিলেন, কিন্তু শরীর আর বেরোচ্ছে না। তখন সেই বান মাছের মতন এদিক ওদিক করতে করতে কোনো রকমে গোটা শরীরটাকে তার মধ্যে থেকে বের করে আনলেন। তারপরে বেরিয়ে এসেই তিনি মূর্তিটাকে একটা উঁচু জায়গায় তুলে দিলেন। ততক্ষণে শুনতে পাচ্ছেন কলকল করে জলের আওয়াজ। তিনি বুঝলেন যে নদীর জল ধেয়ে আসছে। তাড়াতাড়ি তিনি উঁচু জায়গায় উঠে পড়লেন। উঠে পড়া মাত্রই দেখলেন প্রায় 3 ফুট উঁচু সফেদ ফেনা নিয়ে জল ধেয়ে আসছে। নদী খাতটা পুরো ভরে গেল, এবং তিনি এক মুহূর্ত আগে যে ওই গরুর গাড়ির চাকার তলায় গর্তে ছিলেন, মুহূর্তের মধ্যে নদীর জলস্রোত সেই পাথরগুলো সমেত চাকাটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। সেই জায়গায় 4 ফুট জলের তলায় চলে গেল। তিনি প্রমাদ
ভগবান তাকে কী বাঁচিয়ে দিয়েছেন এই যাত্রা, সেটা তিনি ভালোই বুঝতে পারেন। তিনি এদিকে বৃষ্টিতে ভিজছেন, তখন আর কি করবেন, একটা দিক ঠিক করে গ্রাম ওদিকেই আছে মনে করে তিনি হাঁটতে লাগলেন, সঙ্গে তার টর্চ আছে, কিন্তু এত বৃষ্টিতে টর্চের আলো বেশি দূর যাচ্ছে না। তিনি মানুষকে করা সম্বন্ধে আর চিন্তা করছেন না, তিনি বুঝতে পেরেছেন ও যা গুলি খেয়েছে আর উল্টো দিকে চলে গেছে, সে এখন আর মনে হয় ফিরে আসবে না। যাই হোক, কিছুটা এগোনোর পরেই তিনি দূরে কিছু আলো দেখতে পেলেন। কাছে গিয়েই দেখলেন বয়রা, রাঙা, গ্রামের আরও কয়েকটা অসম সাহসী লোক মিলে সেই রাত্রিরে তাকে উদ্ধার করতে এসেছে। তারা বুঝতে পেরেছে নদীর জল বাড়ছে এবং তার এটা সমূহ বিপদ। তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে ওই নদীর খাত থেকে তাকে তুলে আনার জন্য। যাই হোক, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি সেই রাত্রে গ্রামে ফিরে এলেন। পরের দিন সকালে সবাইকে নিয়ে তিনি ওই নদীর খাতে গেলেন, গিয়ে দেখলেন সেখানে নদীতে হাঁটু জলের বেশি জল নেই, আর অন্যান্য যে কটা ছোট ছোট স্রোতা ছিল সেগুলোও সব জলে ভরে গেছে। তিনি কোনো চিহ্নই আর খুঁজে পেলেন না। সারা রাত বৃষ্টি হয়েছে তো, আর নদী জলে ভরে গেছে, তিনি বাঘের চিহ্ন আর পাবেন কি করে, রক্তই বা পাবেন কি করে? তাকে অনুসরণ করারও কোনো রাস্তা তিনি পেলেন না। তিনি ফিরে এলেন। এরপর টানা 3 দিন তিনি কেম্পেকারাই গ্রামে বসে রইলেন বাঘের সন্ধানে, বাঘের কোনো খবর আসছে যদি সেই আশায়। কিন্তু বাঘের কোনো খবর 3 দিনেও এলো না। তখন এদিকে তার ছুটিও শেষ হয়ে এসছে। 4র্থ দিন তিনি ব্যাঙ্গালোর ফিরে এলেন, আর বায়রাকে, রাঙাকে কিছু টাকা দিয়ে এলেন, আর বললেন কোনো রকম বাঘের খবর পেলেই যেন তাকে জানানো হয়। 15 দিন পর একদিন তিনি টেলিগ্রাম পেলেন। বায়রা টেলিগ্রাম করেছে যে গতকাল চিনার নদীর ধারে কয়েকটা গরুর গাড়ি আসছিল, তার মধ্যে একটা গরুর গাড়ির পেছনের গরুর গাড়িটাকে বাঘে আক্রমণ করেছিল তার গাড়োয়ানকে, কিন্তু ধরতে পারেনি। সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে পড়লেন, কেম্পেকারাই গ্রামে পৌঁছলেন এবং চলে গেলেন সেই গাড়োয়ানের সঙ্গে কথা বলতে। তিনি গাড়োয়ানকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে কয়েকটা গরুর গাড়ি পরপর আসছিল, কিন্তু বাঘ যে ঝোপের আড়ালে লুকিয়েছিল সেটা কিন্তু কেউ বোঝেনি। সব কটা গরুর গাড়ি পেরিয়ে যাবার পর শেষের এই গাড়োয়ানের গরুর গাড়িটা যখন যাচ্ছিল, হঠাৎ সে দেখে একটা বাঘ লাফিয়ে গাড়ির পেছন দিক দিয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু পারল না, পড়ে গেল। সঙ্গে সঙ্গে ভয়ে চিৎকার করে গাড়োয়ান ওই গরুর গাড়ির মাথা থেকে সরে এসে গরু দুটোর মাঝখানে এসে বসে চিৎকার করতে লাগলো। আর অন্যান্য গরুর গাড়ির গাড়োয়ানেরাও তাড়াতাড়ি গাড়ি থামিয়ে লাঠি টাঠি নিয়ে দৌড়ে এলো। তখন বাঘ পালিয়ে গেল। তখন তিনি বুঝলেন কিছু একটা ব্যাপার আছে, কারণ একটা জলজান্ত বাঘ তো এক লাফে গরুর গাড়ির ওপর উঠতে পারবে না, এটা হতে পারে না। এটা সেই বাঘটা, সেই মানুষকে কোটাই যাকে তিনি আহত করেছিলেন, সে বেঁচে আছে। এরপর কিছুক্ষণ বাদে কয়েকটা লোক এসে জানালো যে সোপাতি যাওয়ার পথে চিনার নদীর বালির ওপর বাঘটার পায়ের ছাপ দেখা গেছে। তিনি বুঝলেন বাঘটা নদী পেরিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ছুটলেন এবং বাঘের পায়ের ছাপ দেখে বুঝলেন হ্যাঁ, সেই একই পায়ের ছাপ। কিন্তু তিনি বুঝলেন যে বাঘটার গুলি লেগেছে ডান পায়ে বা ডান কাঁধে, যার জন্যে সমস্ত ভর সে দিচ্ছে তার বাঁ পায়ের ওপর, যার জন্যে বাঁ পায়ের ছাপটা বেশ গভীর হচ্ছে, ডান পায়েরটা অত্যন্ত হালকা। তিনি তখন তাকিয়ে দেখলেন যে ওই চিনার নদী, ধুধু সাদা বালি, আর নদীর মাঝখানে একটা বড় পাথর রয়েছে। পাথরটা 40 ফুট দৈর্ঘ্য, 8 ফুট চওড়া আর 4 ফুট উঁচু। তিনি ঠিক করলেন ওই দিন রাত্রে তিনি ওই পাথরের ওপরেই বসবেন এবং বাঘকে আকর্ষণ করবেন। যে ভাবা সেই কাজ। নিজের জামা কাপড়ের ওপর একটা সাদা ধুতি জড়িয়ে নিলেন অন্ধকারে, যাতে বাঘের আকর্ষণ খুব ভালো হয় সেই জন্য। এইবার 2টো রাইফেল নিলেন গুলি ভর্তি, দিয়ে নিজে গিয়ে উঠলেন। সন্ধে তখন 5টা, 5:30 হবে। নদীর বালি পেরিয়ে, নদীটা দুদিকে, পাথরটার দুদিকে 40 গজ করে চওড়া, কিন্তু জল নেই। ওই পাহাড়ি নদী তো, বৃষ্টি হলে জল আসে। যাই হোক, তিনি পাথরটার উপর উঠে তাঁর একটা ওভারকোট পেতে দুদিকে 2টো রাইফেল রেখে চুপচাপ বসে রইলেন। আর সেই রাত্রে বায়রা, রঙ্গা সঙ্গে গিয়েছিল। ওরা একা একা ফেরার সাহস পেল না। ওই নদীর পাড়েই একটা বিশাল কাঠবাদাম গাছের ওপর 2টো ভালো ভালো ডাল দেখে তারা উঠে বসে রইল। তিনি চুপচাপ বসে আছেন, কোথাও কোনো আওয়াজ নেই। হঠাৎ কিছুক্ষণ বাদে একটা হাতি এলো নদীর ধারে। সে সুর দিয়ে গন্ধ শুকলো, মানুষের গন্ধ পেয়ে বিচিত্র ভঙ্গিমা করে ডাকতে ডাকতে ছুটে নদীর ধারের জঙ্গলে মিলিয়ে গেল।
তিনি চুপচাপ বসে আছেন, শুধু তারার আলো দেখা যাচ্ছে। হঠাৎ তার পেছন দিকে, বাঁ দিকে নদীর ধারে একটা কালো ধ্যাবড়া ছোপের মতন একটু লম্বাটে একটা কিছু তার চোখে পড়ল। তিনি বুঝতে পারলেন না জিনিসটা কি। পর মুহূর্তে তাকিয়ে সেটা আর তিনি দেখতে পেলেন। আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি। এর কিছুক্ষণ পরেই তিনি দেখলেন সেই জায়গার থেকে অনেকটা সরে তার প্রায় ডান পাশে বালির উপর দিয়ে কিছু একটা আসছে। তিনি প্রথমে ভাবলেন ওটা হয়তো সাপ হবে, তারপরে দেখলেন যে সাপ তো এঁকে মেঁকে চলে, কিন্তু এটা যেন কেমন কেঁচোর মতো চলছে। একবার সামনের দিকটা এগোচ্ছে, পেছন দিকটা গুটোচ্ছে, আবার পেছন দিকটা এগোচ্ছে, সামনের দিকটা গুটোচ্ছে। তখন তিনি বুঝলেন তো বাঘ, সেই মানুষকে অত্যন্ত চুপিসারে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে নদীর বালির সঙ্গে নিজের বুক ঠেকিয়ে দিয়ে গুঁড়ি মেরে মেরে তার দিকে এগিয়ে আসছে। এই দেখে ভয় তার শরীর ঘামতে লাগলো, টপ টপ করে ঘাম তার শরীর থেকে, মাথার থেকে পড়তে লাগলো, সারা গায়ে ভিজে গেলেন তিনি। এত সাংঘাতিক ধূর্ততা, এত সাংঘাতিক বুদ্ধি তিনি ভাবতেও পারেননি। তিনি তখন সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলেন। তিনি দেখলেন বাঘটা ধীরে ধীরে এগিয়ে আসছে, কোনো কিছু বুঝতে না দিয়ে। ঠিক শিকারকে তার লাফের আওতায় পেলেই সে লাফ মারে। সঙ্গে সঙ্গে তিনি একটা রাইফেল তুলে নিলেন। বাঘটা যেই লক্ষ্য করলো যে শিকারিও প্রস্তুত, সঙ্গে সঙ্গে সে পুরো গুটিয়ে গেল, অর্থাৎ সে লাফ মারবে তার আগের অবস্থা। বাঘটা তখন তার পাথরটার নিচেই বালির ওপর। সঙ্গে সঙ্গে তিনি বাঁহাতে টর্চটা জ্বাললেন, রাইফেলের সঙ্গে ফিট করে রাখা টর্চটা জ্বাললেন। জ্বালা মাত্রই তিনি দেখলেন ডোরা কাটা ভয়ঙ্কর সেই নরখাদক বিশাল হাঁ করে সবে লাফটা দিতে যাবে, আর সেই মুহূর্তে গর্জে উঠল তার রাইফেল। কিন্তু সে লাফ দিয়েই ছাড়ল এবং শিলাখণ্ডটা আঁকড়ে ধরল। পর মুহূর্তেই তার আরেকটা গুলি, এবার বাঘটা পিছলে পড়ে গেল ওই শিলাখণ্ড থেকে নদীর খাতে। বাঘটা দুটো গুলি খেয়েও মরিয়া হয়ে তৃতীয় লাফটা দিতে চাইল, আর সেইটুকুর মধ্যে, সেই মুহূর্তটুকুর মধ্যে সেই রাইফেলটি পাল্টে হাতে তুলে নিয়েছেন কেনেথ অ্যান্ডারসন তার দ্বিতীয় গুলি ভরা রাইফেলটা, এবং বাঘটা লাফ দিয়ে শিলাখণ্ডে উঠে পড়ল। কোনো উপায় নেই, তার থেকে দূরত্ব মাত্র এক হাত, থাবা বাড়িয়ে তাকে ধরে ফেলবে। আর তিনি সেই মুহূর্তে বাঘের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে চালালেন তার তৃতীয় গুলি। বাঘটা খুলে ফেটে চৌচির হয়ে গেল। বাঘটা আর এগোতে পারল না, ধপ করে পড়ে গেল নদীর বালির মধ্যে। বায়রা আর রাঙ্গাকে ডেকে নিয়ে সেই রাত্রে গ্রামে ফিরে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন সবাইকে নিয়ে তিনি জায়গাটা দেখতে গেলেন। দেখলেন বাঘটা 3টে গুলি শরীরে লেগেছে। কি অদম্য শক্তি, কি অদম্য সাহস এই বাঘটার! একটা বাঘ তিনি দেখলেন প্রথমে তার হাঁয়ের মধ্যে দিয়ে, মুখের মধ্যে দিয়ে প্রথম গুলিটা ঢুকেছিল, ঢুকে ঘাড়ের পাশ দিয়ে বেরিয়ে গেছে, তবুও সে দমেনি, সে লাফ মেরেছিল। তৃতীয় গুলি তার ঘাড়ের পাশ দিয়ে ঢুকে তার ফুসফুস ছিঁড়ে বেরিয়ে গেছিল, তবুও তাকে দমানো যায়নি, সে আবার লাফ মেরেছিল। কিন্তু ওই শেষ গুলিটা সে আর সহ্য করতে পারেনি, তার মস্তিষ্ক পুরো ফাটিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়ে সেই গুলিটা বেরিয়ে গেছে। তখন সে মারা যায়। অর্থাৎ কোনোভাবেই এই বাঘ দমার পাত্র ছিল না। কোনো সাধারণ শিকারী হলে সেদিন বেঁচে ফিরত না। তিনি পরে তার চামড়া ছাড়ানোর সময় দেখলেন যে মানুষই তার মানুষ খেকো হওয়ার মূল কারণ। অর্থাৎ কোনো কারণে কেউ তাকে গুলি করেছিল এবং সেই গুলি তার সামনের বাঁ পায়ের আঙুলের মাঝখানে আটকে ছিল, ছড়রা গুলি, এবং সেই থেকে সে বাঁ পায়ে ভালো কাজ করতে পারছিল না, ভালো দৌড়তে পারছিল না, ব্যথা হতো, তার স্বাভাবিক শিকার বনের জন্তু শিকার করতে পারতো না, তাই সহজ শিকার মানুষকেই বেছে নিয়েছিল।